হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ভোটে দেরি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারুর সঙ্গে বৈঠক। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। এবং দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। 10 মাসেও নির্বাচনের দিকে যেতে না পারায় সরকারের ভেতর বাইরে ভিন্ন এক উদ্দেশ্য থাকার অভিযোগও তোলেন তারেক রহমান। তরুণদের হাতে জাতীয় পতাকা, স্লোগানে ঐক্যের ডাক, মিছিলে অধিকার প্রতিষ্ঠার আহ্বান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এক হয়েছে তরুণ সমাজ। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 3টি বিভাগের পর ঢাকায় তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকে ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লাখো তরুণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত হলে তরুণরাই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেন তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। এই সরকারের মাথা থেকে পছন্দ ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি
10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করার মাধ্যমে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সরকারের উচিত দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমান সাফ জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বাংলাদেশ কারো অধীনে নয় জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দেশের 1/3 ভোটার তরুণ, আর এই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। আর বিএনপি তারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকারকে একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর সেই নির্বাচনে আগামীর সরকার যে পরিচালিত হবে তারা তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার বিকেলে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই তিনটি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। সে সময় ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুর্নীতির সবশেষ মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। এদিন মামলা মুক্ত হন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয় সোমবার। বুধবার সিদ্ধান্ত জানান হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে ডাক্তার জুবাইদাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছেন। মামলা এবং বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক হওয়ায় আপিল না করেও খালাসের সুবিধা পাবেন তারেক রহমানও। এর মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন বিকজ উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। জুবাইদার আইনজীবী বলছেন, এ রায়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। ত্রুটিপূর্ণ মামলা, বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবীও। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিলেন। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে, এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় 13 বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি।
মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা সহ এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে ১ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও অধ্যাদেশে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি অভিযোগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত ৪ দিন নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের নেতৃত্বে ৫ জন সচিব আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করার পর ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশে নেই, স্যার বলছে যে প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবেন আর কি। ভূমি সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের বৈঠক শেষে ফোরামের 2 কো-চেয়ারম্যান ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি চলবে। ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন, আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। সংকট সমাধান না হলে ৩১ মের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, কালো নয়, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। কালো টাকা স্বাধীনতার পর থেকে জাতীয় বাজেটে বহুল আলোচিত এমন অর্থ সাদা করার বিধান রাখা হচ্ছে। সুযোগ দেয়া সত্ত্বেও খুব সামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে জমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা রাখতে চায় বলে জানালেন অর্থ উপদেষ্টা। রিয়েল এস্টেটরা আর্গু করছে একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, বলে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে। ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম ইস্যু থাকবে। আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি, কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। এক্ষেত্রে মৌজা মূল্যের নিবন্ধন ফি রাখার দাবিও তাদের। আমরা বলি অপ্রদর্শিত আয়, আমরা এই টাকাটাকে এখানে ইনভেস্টমেন্ট করতে বলছি, এটাই হচ্ছে আমাদের দাবি, কিন্তু আমরা কালো টাকা সাদা করার কথা বলি না। তবে কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক ও অলাভজনক বলছেন অর্থনীতিবিদরা। আবাসন খাতে মৌজা ও বাজার মূল্যের জটিলতা নিরসনের পরামর্শ তাদের। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা অর্থনৈতিকভাবেও লাভজনক না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা কোনো সুফল আনবে না। প্রচেষ্টাটা যেটা নেওয়া দরকার সেটা হলো যে মূল্যগুলো যে স্থির করা হয়, এগুলোকে যদি বাজারের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়, তাহলে কিন্তু ওই কালো টাকা হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে সাদা টাকা আয় করেও, সেটা আমরা কমাতে পারবো। এনবিআর সূত্র বলছে 2023 সাল পর্যন্ত মোট 11,859 ব্যক্তি 47,000 কোটি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সুব্রতর 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে সুব্রত ও তার সহযোগীদের হাজির করা হয়। অস্ত্র মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে সুব্রতর 8 দিন এবং বাকিদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।